শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেটগুলো। রাজ্যপালের বিরুদ্ধে অপমানজনক কথা বলবেন না, মমতা সহ 4 জনকে বিরত করল হাইকোর্ট। কিভাবে নিয়োগ, এবার কোপে টেটের 42,000 চাকরি, পর্ষদকে কড়া নির্দেশ হাইকোর্টের। আর ঠকবেন না গ্রাহকরা, রেশন ব্যবস্থায় নয়া পদ্ধতি চালু, দুর্নীতির জেরে কড়া অ্যাকশন। 2 সপ্তাহের মধ্যে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের। কেউ পাবেন 3 লাখ, কেউ 4 লাখ। ডিএ মামলায় হারলে রাজ্যকে দিতে হবে এত হাজার কোটি টাকা। 2 সপ্তাহ পর বাংলার ডিএ মামলায় বিরাট আপডেট, কপাল খুলল রাজ্যের সরকারি কর্মীদের। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য, এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। রাজ্যপালের বিরুদ্ধে অপমানজনক কথা বলবেন না, মমতা সহ 4 জনকে বিরত করল হাইকোর্ট। মুখ্যমন্ত্রী সহ 4 জনকে রাজ্যপাল সম্পর্কে অপমানজনক মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য বলেছে হাইকোর্ট। রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক কথা বলতে পারবেন না। রাজ্যপালের বিরুদ্ধে অবমাননাকর কথা বলা হয়েছিল বলে অভিযোগের জেরে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি। এবার সেই মামলায় হাইকোর্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায় রাশ টানল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যাতে কোনো অবমাননাকর মন্তব্য করা না হয় তা নিয়ে রাশ টেনেছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট জানিয়েছে রাজ্যপাল একজন সাংবিধানিক কর্তৃপক্ষ, তাকে ব্যক্তিগত আক্রমণ করা যায় না, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সুযোগ নিয়ে এটা করা যায় না। হাইকোর্টের তরফে বলা হয়েছে রাজ্যপাল একটা প্রাথমিক মামলা করেছিলেন, যদি অন্তর্বর্তী নির্দেশ দেওয়া না হয়, অপর পক্ষকে যদি এই ধরনের অবমাননাকর বক্তব্য বলার সুযোগ দেওয়া হয়, তবে তিনি অপূরণীয় ক্ষতি ও আঘাতের মুখোমুখি হবেন। কার্যত মুখ্যমন্ত্রী সহ 4 জনকে রাজ্যপাল সম্পর্কে অপমানজনক মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য বলেছে হাইকোর্ট। রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক কথা বলতে পারবেন না, এটি মূলত অন্তর্বর্তী আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ। আপাতত বলা হয়েছে 14 আগস্ট পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রিয়াদ হোসেন রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করতে পারবেন না। তবে মূল মামলার বিচার এখনো শুরু হয়নি। এর আগে রাজ্যপাল বলেছিলেন, কেউ যদি আমার সম্মান নষ্ট করার চেষ্টা করে তবে তিনি যেই হন তাকে ভুগতে হবে। তিনি বলেন মুখ্যমন্ত্রী আমার সাংবিধানিক কলিগ, আমি সেই হিসেবে তাকে মর্যাদা দিয়েছি, কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা নিয়ে মানহানির মামলা দায়ের করা হয়েছে, বাকিটা আদালত বিচার করবে। সূত্রের খবর, তৃণমূলের 2 জয়ী প্রার্থীর শপথকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছিল। রাষ্ট্রপতিকে হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই পরিস্থিতিতে মুখ খুলছিলেন মুখ্যমন্ত্রী, আর তাতেই অপমানিত হয়েছিলেন রাজ্যপাল, এমনটাই বলা হয়েছিল। তারপরেই একেবারে মমতার বিরুদ্ধে মামলা করলেন রাজ্যপাল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজভবনে যা চলছে তাতে মেয়েরা শপথ নিতে ভয় পাচ্ছে বলে তারা অভিযোগ করেছে আমার কাছে। এদিকে এর আগে রাজভবন থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়নি। সেখানে বলা হয়েছিল বিধায়করা তাদের পছন্দের জায়গায় শপথ নেওয়ার কথা বলেছিলেন, সেখানে আশঙ্কার কোনো কথা ছিল না। তবে এসবের জেরে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল। প্রিয় ভালোবাসার দর্শক, পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকার কে, টিএমসি নাকি বিজেপি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, কিভাবে নিয়োগ, এবার কোপে টেটের 42,000 চাকরি, পর্ষদকে কড়া নির্দেশ হাইকোর্টের। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা ঝুলে রইল সুপ্রিম কোর্টে। 3 সপ্তাহ পর ফের এই মামলা শুনানির জন্য উঠবে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে। সেই নিয়ে অনিশ্চয়তার মধ্যে এবার কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে টেটের নিয়োগ প্রক্রিয়া। প্রাইমারি টেটের 42,000 পদের নিয়োগ নিয়ে প্রশ্ন জাস্টিস সিনহার। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে 2014 সালে টেটের নিয়োগ সংক্রান্ত একটি মামলা ওঠে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সেই মামলাতে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে 42,000 চাকরির নিয়োগের প্যানেল দেখতে চাইলেন জাস্টিস সিনহা। এই ব্যাপারে ডেডলাইনও বেঁধে দিয়েছেন বিচারপতি। 15 দিনের মধ্যে সেই প্যানেল আদালতে জমা দেওয়ার সাফ নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রসঙ্গত 2014 সালে টেটের ভিত্তিতে 2016 সালে নিয়োগ হয়েছিল। মোট 42,000 শূন্য পদে নিয়োগ করা হয়েছিল। তবে সেই নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে সরব হন চাকরি প্রার্থীদের একাংশ। হাইকোর্টের দ্বারস্থ হন এক চাকরি প্রার্থী। সেই মামলা শুনানিতেই এবার নিয়োগের প্যানেল চাইল কলকাতা হাইকোর্ট। এদিন শুনানি চলাকালীন পর্ষদের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন, টেটের ওই 42,000 নিয়োগের তালিকা কোথায়? কাদের কাদের নিয়োগ দেওয়া হয়েছিল সেই প্রক্রিয়ায়, কারা চাকরি পেয়েছিলেন? এরপর বিচারপতি বলেন, একমাত্র প্যানেল থেকেই জানা সম্ভব কারা বৈধ আর কারা অবৈধ। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হলেও নিয়োগের তালিকা থাকা দরকার। হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণ, নিয়োগ হলে তার প্যানেল অবশ্যই থাকবে। কারা যোগ্য এবং কারা চাকরি পেলেন সে সবই স্পষ্ট হবে প্যানেল থেকে। সেই প্যানেলই দেখতে চাইল আদালত। 30 জুলাই এই মামলাটির পরবর্তী শুনানি।
প্রিয় ভালোবাসার দর্শক, এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, আর ঠকবেন না গ্রাহকরা, রেশন ব্যবস্থায় নয়া পদ্ধতি চালু, দুর্নীতির জেরে কড়া অ্যাকশন। গত বছরের শেষ থেকে রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। গ্রেপ্তার হয়েছে রাজ্যের প্রধান প্রাক্তন খাদ্যমন্ত্রী টেক। গত বছরের শেষ থেকে রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। গ্রেপ্তার হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী সহ বহুজনা। কোমর বেঁধে দুর্নীতি তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই মাঝে দুর্নীতি রুখতে তৎপর হয়েছে রাজ্য সরকারও। রেশন বন্টন ব্যবস্থায় ওজনের কারচুপির অভিযোগ হামেশাই উঠে আসে। এবার এই ইস্যু দমনে বড় পদক্ষেপ রাজ্যে। সম্প্রতি রেশন বন্টন ব্যবস্থায় ওজনে কারচুপিতে লাগাম দিতে বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবহার চালু করেছে রাজ্য খাদ্য দফতর। যদিও আপাতত এই ব্যবস্থা পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়েছে, পরে এই ব্যবস্থা পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। এই নিয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, কারচুপি রুখতে এর পরের ধাপের রেশন দোকানগুলিতে বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবহার বাধ্যতামূলক করা হবে। 2023-এর রেশন দুর্নীতির একের পর এক গ্রেফতারির পর থেকে নড়চড়ে বসেছে প্রশাসন। চলতি বছরের শুরু থেকেই রেশন ব্যবস্থায় আরো স্বচ্ছতা আনতে নানা ধরনের ব্যবস্থা চালু করেছে খাদ্য দফতর। বর্তমানে রেশন ব্যবস্থায় সব ধরনের পরিষেবার ক্ষেত্রে অনলাইন নির্ভরতার উপর অধিক গুরুত্ব আরোপ করা হচ্ছে। তাই পজ হোক কিংবা পোর্টালের মাধ্যমে নতুন কার্ডের আবেদন। তবে অভিযোগ, ই পজ অর্থাৎ বুড়ো আঙুলের ছাপ দিয়ে রেশন সামগ্রী সংগ্রহ ব্যবস্থা চালু করার পর কোথাও কোথাও গ্রাহকেরা কম রেশন পাচ্ছেন। খাদ্য দফতরের কাছে এই নিয়ে একাধিক অভিযোগ জমা পড়তে এবার বৈদ্যুতিন ওজন যন্ত্র যুক্ত করার পরিকল্পনা, যাতে গ্রাহকেরা নিজেদের বরাদ্দ রেশন থেকে কোনোভাবেই বঞ্চিত না হন। সেই জন্যই নয়া পদক্ষেপ রাজ্যের। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, 2 সপ্তাহের মধ্যে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের। ঝুলেই রইল 25,753 জনের ভাগ্য। নিয়োগ দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। ওদিকে সুপ্রিম কোর্টে উচ্চ আদালতের পাল্টা মামলা হলে 16 জুলাই পর্যন্ত সবার চাকরি বহাল রেখেছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন সেই মামলা শুনানির জন্য উঠলে 3 সপ্তাহ পরে ডেট দিল শীর্ষ আদালত। এদিন এসএসসি মামলা শুনানির জন্য উঠলে রাজ্য জানায় তারা সুপ্রিম কোর্টে হলফনামা দিতে চায়। সর্বোচ্চ আদালতে রাজ্যের তরফে হাজির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসিও হলফনামা জমা দেওয়ার আর্জি জানায় প্রধান বিচারপতির বেঞ্চে। এরপরই সেই আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানায় আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্য এবং এসএসসি সহ সমস্ত পক্ষকে এই মামলায় হলফনামা দিতে হবে। তারপরে কারো হলফনামা গ্রহণ করবে না আদালত। 3 সপ্তাহ পর ফের যে মঙ্গলবার আসবে সেই দিন মামলা শুনানির জন্য উঠবে বলে জানান সুপ্রিম কোর্ট। গত এপ্রিল মাসে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছিল গোটা কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে 48 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ। এর আগে এসএসসি চাকরির বাতিল মামলা শুনানিতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেছিলেন, প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে, এটা তো সম্পূর্ণ জালিয়াতি। এর আগে অবৈধ নিয়োগের কথা স্বীকার নেয় কমিশনও। শেষ অবধি 8,324 জনের নিয়োগ অবৈধ বলে সুপ্রিম কোর্টে জানিয়েছিল এসএসসি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, এসএসসি যোগ্য অযোগ্য বিভাজন করতে পারলে পুরো প্যানেল বাতিল করা ঠিক হবে না। সব পক্ষকে নিজেদের বক্তব্য জানানোর জন্য সময় দিয়েছিল আদালত। একটি নিউজ হচ্ছে, কেউ পাবেন 3 লাখ, কেউ 4 লাখ। ডিএ মামলায় হারলে রাজ্যকে দিতে হবে এত হাজার কোটি টাকা। সুপ্রিম কোর্টে চলছে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলা। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। গত 2022 সালের 20 মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেবার জয় পেলেও মেলেনি বকেয়া। উচ্চ আদালতের ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য, যদিও তা খারিজ হয়ে যায়। এই মাঝে 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে। সেই মামলার মধ্যে পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এখনো সেই মামলায় ঝুলে রয়েছে সর্বোচ্চ আদালতে। মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামীম বলেন, সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি হবে বলেই আশা রাখছি। এই মামলায় আমরা 6 বার জিতেছি, আশা করছি সুপ্রিম কোর্টেও জিতবো। রাজ্য সরকারি কর্মচারীদের হকের দাবি পূরণ হবে, আমরা আশাবাদী। রাজ্য সরকার ডিএ মামলা করে সরকারি কর্মীদের হকের টাকা দিতে দেরি করছে। 2009 সালে রোপা রুলে
স্পষ্টই বলা আছে ডিএ হলো রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। রুলে বলা আছে সর্বভারতীয় মূল্যসূচকের সঙ্গে সাযুজ্য রেখেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করতে হবে, আর এবার সেটাই ফের একবার সুপ্রিম কোর্টে প্রমাণিত হবে, এমনটাই বলছেন আইনজীবী ফেরদৌস শামীম। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে 2 সপ্তাহ পর বাংলায় ডিএ মামলায় বিরাট আপডেট, কপাল খুলল রাজ্য সরকারি কর্মীদের। ঝুলেই রইল ভাগ্য। 119 দিন পর সোমবার ডিএ মামলা শুনানি কথা হওয়ার ছিল সুপ্রিম কোর্টে। এর আগে 12 বার ডিএ মামলায় শুনানি পিছিয়েছে সর্বোচ্চ আদালতে। এবারও একই কাণ্ড, সুপ্রিম কোর্টে ফের একবার পিছিয়ে গেল বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলা শুনানি। আশঙ্কা ছিল আর তাই সত্যি হলো। কজ লিস্ট অনুযায়ী জানা গিয়েছিল 60 নম্বর নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা। সুপ্রিম কোর্টের 5 নম্বর আদালত কক্ষে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SVN ভাট্টির বেঞ্চে এই মামলা ওঠার কথা ছিল। মোট 60টি মামলায় নথিভুক্ত করা হয়েছিল, আর সবশেষে ছিল সরকারি কর্মচারীদের ডিএ মামলা। এর আগে যতবারই শুনানির দিন এসেছে ততবারই হতাশ হতে হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। আজও তা পিছু ছাড়লো না, প্রতিবার কোনো না কোনো কারণে পিছিয়ে গিয়েছে শুনানি। অতীতে বহুবার সময় অভাবে ডিএ মামলা শুনানি হয়নি, বা হলেও সামান্য সময়ের জন্যই হয়েছে, এবারও তাই হলো। এরপর মামলার পরবর্তী শুনানি কবে রয়েছে সেই বিষয়ে কিছু জানায়নি সুপ্রিম কোর্ট, তবে সর্বোচ্চ আদালত তরফে জানানো হয়েছে মামলাটির বিস্তারে শুনানির প্রয়োজন রয়েছে। মামলাটি শুনানির দিন কবে ঠিক হবে তা জানা যাবে 2 সপ্তাহ পর। জানা গিয়েছে এদিন শুনানির জন্য আরও কিছুটা সময় চেয়ে নেয় রাজ্য। এরপর শুনানি স্থগিত রাখে সুপ্রিম কোর্ট।